আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখার্জি। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনডিএ সরকারের ১১তম বর্ষপূর্তি উপলক্ষে উন্নত ভারত গড়ার লক্ষ্যে নারী শক্তির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ ৭ দিনের ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স ও বেলজিয়াম সফরে রওনা হচ্ছেন। সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে জার্মানি ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছে। বিজেপির সাংসদ রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বাধীন সর্বদলীয় প্রতিনিধি দলটি জার্মানি সফর শেষে দেশে ফিরেছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ জানিয়েছে, আগামী ২৫ থেকে ২৯ জুনের মধ্যে ইউজিসি নেট পরীক্ষা গ্রহণ করা হবে। মণিপুর সরকার গতরাত থেকে ৫টি উপদ্রুত জেলায় ইন্টারনেট পরিষেবা ৫ দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উন্নত ভারত গড়ার লক্ষ্যে নারী শক্তির গুরুত্বপূর্ণ ভূমিকাগুলি আরও একবার তুলে ধরেছেন। সেই সঙ্গে জানিয়েছেন, নারী জাতিকে সক্ষম করে তোলার পথে গত ১১ বছর ধরে তাঁর সরকার নানা উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। চলতি এনডিএ সরকারের ১১ বর্ষপূর্তি উপলক্ষে সামাজিক মাধ্যমের এক পোস্টে শ্রী মোদী বিজ্ঞান, শিক্ষা, ক্রীড়া এবং সেনাবাহিনীতে মহিলাদের কর্মদক্ষতা ও উৎসাহব্যঞ্জক ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি বলেন, স্বচ্ছ ভারত অভিযান অর্থনৈতিক অন্তর্ভুক্তি সম্পর্কিত জনধন অ্যাকাউন্টে সাধারণ মানুষকে উৎসাহিত করা এবং একেবারে তৃণমূল স্তরে সক্ষমতা অর্জন করার পথে নারীরা বহু ক্ষেত্রেই সপ্রশংস নেতৃত্ব দিচ্ছেন। প্রধানমন্ত্রী বলেন, উজ্জ্বলা যোজনার মাধ্যমে ধোঁয়ামুক্ত রান্নাঘরের ধারণা অনেকটাই বাস্তবায়িত হয়েছে। শ্রী মোদীর মতে, মুদ্রা ঋণ ব্যবস্থা লক্ষ লক্ষ মহিলার স্বাধীন ব্যবসা গড়ার স্বপ্নকে ইতিমধ্যেই সফল করেছে। পিএম আবাস যোজনায় বাড়ি তৈরি হচ্ছে মহিলাদের নামেই। এর ফলে তাদের সক্ষমতা ও নিরাপত্তার প্রশ্নে অনেকটা অগ্রসর হওয়া সম্ভব হয়েছে। সামাজিক মাধ্যমের ওই পোস্টে প্রধানমন্ত্রী আরও বলেন, বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প কন্যা শিশুকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে জাতীয় আন্দোলনে পরিণত হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ৭ দিনের সরকারি সফরে আজ ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন ও বেলজিয়াম রওনা হচ্ছেন। ফ্রান্স সফরে তিনি মার্সেইয়ে সে দেশের বিদেশ তথা ইউরোপ বিষয়ক মন্ত্রী জাঁ নোয়েল ব্যারটের সঙ্গে আলাপ আলোচনা করবেন। স্থানীয় বুদ্ধিজীবী ও সরকারি আধিকারিকদের সঙ্গে আলোচনার পাশাপাশি তিনি রায়সিনা ভূমধ্যসাগরীয় সংলাপেও অংশগ্রহণ করবেন। ইউরোপীয় ইউনিয়ন সফরকালে তিনি ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট কাজা কালাসের সঙ্গে দেখা করার পাশাপাশি উচ্চপদস্থ কূটনীতিক ও নেতাদের সঙ্গেও কৌশলগত সম্পর্ক নিয়ে আলোচনা করবেন। বেলজিয়ামে ডক্টর জয়শঙ্করের সে দেশের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ম্যাক্সিমে প্রেভেটের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা। এরপর উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি তিনি বেলজিয়ামের ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও কথাবার্তা বলবেন। বিদেশ মন্ত্রকের একটি বিবৃতিতে বলা হয়েছে, এই সফরের লক্ষ্য ফ্রান্স, বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের সম্পর্ক আরও মজবুত ভিত্তির উপর দাঁড় করানো। সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে জার্মানি ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছে। বিজেপির সাংসদ রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্যরা বার্লিনে সে দেশের সরকার এবং প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করে সন্ত্রাসবাদের মোকাবিলায় ভারতের দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন। জার্মানির বিদেশমন্ত্রী জোহান ওয়াদেফুল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিন্দা করেন। প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে শ্রী প্রসাদ বলেন, পাকিস্তানের স্বভাবই হল অপরাধে মদত দেওয়া। पाकिस्तान क्या कर रहा है? टेरर मशीन। कैसे वर्ल्ड क्लास टेररिस्ट पैदा हों जनरल्स की अगुवाई में, यह पाकिस्तान 4 बार लड़ाई लड़े, हर बार हारे। हम कभी अटैकर नहीं थे, फिर भी वो सुधरते नहीं है। कारण क्या है कि वो जनरल्स के कंट्रोल में है, पॉलिटिकल लीडर्स के कंट्रोल में नहीं है। The generals want to remain relevant by perpetuating conflict, and the terrorists have become their instrument to execute. সেবা, সুশাসন ও গরিব কল্যাণের নীতিকে ভিত্তি করে গত ১ দশকে ভারত এক অসাধারণ রূপান্তরের মধ্য দিয়ে এগিয়েছে। আকাশবাণী সংবাদের বিশেষ প্রতিবেদনের আজকের বিষয় আর্থিক সংস্কারের মাধ্যমে মধ্যবিত্তের ক্ষমতায়ন। আমাদের প্রতিনিধি অভিরূপ ভট্টাচার্যের একটি প্রতিবেদন। গত ১১ বছরে দেশের সার্বিক উন্নয়নের পথে সরকারের একাধিক আর্থিক সংস্কার মধ্যবিত্ত শ্রেণীকে শক্তি, স্বস্তি এবং নিরাপত্তা এনে দিয়েছে। সেবা, সুশাসন ও গরিব কল্যাণ নীতির মাধ্যমে মধ্যবিত্তকেই প্রাধান্য দেওয়া হয়েছে। নতুন কর ব্যবস্থায় বার্ষিক ১২ লক্ষ টাকা পর্যন্ত আয় কর মুক্ত করা হয়েছে। প্রিফিল ইনকাম ট্যাক্স রিটার্ন ও ফেসলেস অ্যাসেসমেন্ট ব্যবস্থার মাধ্যমে কর প্রদান প্রক্রিয়া হয়েছে সহজ ও স্বচ্ছ। ইউনিফাইড পেনশন স্কিমের আওতায় 25 বছর চাকরি শেষে সরকারি কর্মীরা মূল বেতনের 50% পেনশন হিসেবে পাচ্ছেন। গত 1 দশকে গড় মূল্যবৃদ্ধির হার
5% আটকে রয়েছে, যেখানে পূর্ববর্তী দশকে তা ছিল 8.2%। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনায় 1.63 কোটি যুবক যুবতী শিল্প সম্পর্কিত প্রশিক্ষণ পেয়েছেন। ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিমের মাধ্যমে 2016 সাল থেকে 40 লক্ষেরও বেশি শিক্ষানবিশ শিল্পে কাজ করার সুযোগ পেয়েছেন। ITI এর সংখ্যা 2014 সালে যেখানে ছিল 9,900, 2024-এ তা বেড়ে হয়েছে 14,600-র বেশি। বণিক সভা ভারত চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অর্থনৈতিক বিষয়ক কমিটির চেয়ারম্যান অজিতাভ রায়চৌধুরী সরকারের এই সমস্ত উদ্যোগের প্রশংসা করেছেন। গত 11 বছরের যে সরকার বিভিন্ন বাজেটেই আমরা দেখেছি অনেকগুলো স্কিম তারা নিয়েছেন। তার মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে মানুষকে দক্ষতা বাড়ানোর জন্য তারা প্রাইভেট সেক্টরের সঙ্গে অ্যাপ্রেন্টাইজ স্কিম চালু করেছেন এবং সেটা এই বর্তমান বাজেটে আরো গতি পেয়েছে। তাছাড়া যারা নিজেরা নতুন করে উদ্যোগ শুরু করতে চান, ছোট শিল্প শুরু করতে চান, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এবছরে যেমন অনেক উৎসাহ দেওয়া হয়েছে। তাছাড়া কিছু ক্ষেত্রে তো সাফল্য এসছে, বিশেষ করে আমাদের মূল্যবৃদ্ধির হারটা খুব বেশিতে হয়নি, 5%-এর তলায় ছিল। উন্নয়নের হারটাও কিন্তু আমরা ধরে রেখেছি 6 থেকে 7%-এর মধ্যে, যেটা সারা বিশ্বের মধ্যে কিন্তু অন্যতম শ্রেষ্ঠ বৃদ্ধি। টেকনোলজির ক্ষেত্রে অনেক দৃষ্টান্তমূলক উন্নতি হয়েছে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। বাল্যবিবাহ মুক্ত ভারত গঠনে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। এই নিয়ে স্পটলাইটে এবারের অনুষ্ঠান বাল্যবিবাহ মুক্ত ভারত। এতে অংশ নিয়েছেন হাওড়া জেলার শিশু কল্যাণ সমিতি CWC চেয়ারপারসন চন্দ্রিমা চক্রবর্তী। কথা বলেছেন কল্যাণ লাহা। অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শোনা যাবে আজ রাত 8:30টায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়ায়। বিকশিত কৃষি সংকল্প অভিযান নিয়ে আজ শুনবেন বিশেষ আলোচনা। এ ব্যাপারে বলেছেন নদিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান ডক্টর মলয় সামন্ত। এখানে তুলে ধরা হয়েছে বিভিন্ন জেলার চিত্র। সঞ্চালনায় সুস্মিতা মণ্ডল। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 9টায় গীতাঞ্জলি ও DTH পরিষেবায়। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA UGC নেট পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করেছে। আগামী 25 থেকে 29 জুনের মধ্যেই নেওয়া হবে পরীক্ষা। প্রতিদিন 2টি অর্ধে পরীক্ষার আয়োজন করা হবে। প্রথমার্ধের পরীক্ষা চলবে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। দ্বিতীয়ার্ধের পরীক্ষার সময় দুপুর 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। পরীক্ষার বিস্তারিত সূচি ugcnet.nta.ac.in এই ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। পরীক্ষার্থীরা 011-4075 9000 নম্বরে ফোন করে অথবা ugcnet@nta.ac.in এ ইমেল করে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। মেইতেই গোষ্ঠীর এক নেতা আরামবাই তেঙ্গুলের গ্রেফতারের অভিযোগ তুলে ইম্ফলের বিভিন্ন জায়গায় গতকাল বিক্ষোভ শুরু হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তির মুক্তির দাবি করে কাকেইথাল ও উড়িপকের মধ্যে রাস্তায় বিক্ষোভকারীরা পুরনো আসবাবপত্র ও গাড়ির টায়ার জ্বালান। যদিও ধৃত নেতার নামে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মণিপুর রাজ্য সরকার গতকাল রাত 11:45 থেকে পশ্চিম ও পূর্ব ইম্ফল, থৌবাল, বিষ্ণুপুর ও কাকচিং এই 5টি জেলায় ইন্টারনেট পরিষেবা 5 দিনের জন্য বন্ধ করে দিয়েছে। সমাজবিরোধীরা ওই অঞ্চলের আইন শৃঙ্খলার অবনতির সুযোগ নিয়ে সমাজ মাধ্যমে ঘৃণা ভাষণ ছড়ানোর সুযোগ যাতে না পায় সেই উদ্দেশ্যেই এই নির্দেশ বলে মণিপুরের স্বরাষ্ট্র সচিব N অশোক কুমার বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। তেলেঙ্গানায় আরও 3 জন মন্ত্রীকে মন্ত্রিসভার অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ বিকেলে তাঁরা রাজভবনে শপথ গ্রহণ করবেন। নতুন মন্ত্রীরা হলেন G ভেঙ্কটস্বামী, A লক্ষণ এবং V শ্রীহরি। নতুনদের অন্তর্ভুক্ত করায় মোট মন্ত্রী সংখ্যা বেড়ে দাঁড়াল 15। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে প্রাণ হারানোর ঘটনায় নিহতদের পরিবার পিছু এককালীন ক্ষতিপূরণের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। আগে ঘোষণা করা হয়েছিল পরিবার পিছু 10 লক্ষ টাকা দেওয়া হবে। গতকাল মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণের পরিমাণ বাড়িয়ে 25 লক্ষ টাকা করার কথা ঘোষণা করেন। সিকিম সরকার প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসে আটকে পড়া পর্যটক ও ট্যাক্সি চালকদের উদ্ধারের জন্য হেলিকপ্টার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। উত্তর সিকিমের চাতেন অঞ্চলে বহু পর্যটক এখনও আটকে রয়েছেন। সেখানে পৌঁছানোর রাস্তা পুরোপুরি মেরামত করা সম্ভব হয়নি। ওই পর্যটকদের চাতেন থেকে হেলিকপ্টারে পাকিয়ং গ্রিনফিল্ড এয়ারপোর্টে নামিয়ে আনা হবে। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনডিএ সরকারের 11তম বর্ষপূর্তি উপলক্ষে উন্নত ভারত গড়ার লক্ষ্যে নারী মুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ 7 দিনের ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স ও বেলজিয়াম সফরে রওনা হচ্ছেন। সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে জার্মানি ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছে। বিজেপির সাংসদ রবি শঙ্কর প্রসাদের নেতৃত্বাধীন সর্বদলীয় প্রতিনিধি দলটি জার্মানি সফর শেষে দেশে ফিরেছে।
খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। রাজ্য বিধানসভার অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে। প্রথামাফিক সদ্য প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে শোক প্রস্তাব পাঠের পর প্রথম দিনের অধিবেশন মুলতবি হয়ে যাবে। রাজ্য বিধানসভার আসন্ন অধিবেশনে অপারেশন সিন্দুরে ভারতীয় সেনাবাহিনীর কৃতিত্বের জন্য একটি প্রস্তাব আনা হবে। অধিবেশনের দ্বিতীয় দিনে আগামী মঙ্গলবার এই প্রস্তাব নিয়ে 2 ঘণ্টা আলোচনা হওয়ার কথা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই আলোচনায় অংশ নিতে পারেন। সরকারি এই প্রস্তাবের উপর আলোচনায় বিজেপিও অংশ নেবে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন। পরবর্তী 2 দিন প্রশ্নোত্তর পর্ব, 0 আওয়ার উল্লেখ পর্বের পাশাপাশি বিধানসভার বিভিন্ন স্থায়ী কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা হবে বলে বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে স্থির হয়েছে। এছাড়াও এবারের সপ্তাহ 2 অধিবেশনে বিধানসভায় পাশ হওয়া বিল সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজ্যপালকে নির্দিষ্ট সময় সীমা বেঁধে দেওয়া সংক্রান্ত একটি প্রস্তাবও আনা হতে পারে। সেবা, সুশাসন ও গরিব কল্যাণের নীতিকে ভিত্তি করে গত 1 দশকে ভারত এক অসাধারণ রূপান্তরের মধ্যে দিয়ে এগিয়েছে। আকাশবাণী সংবাদের বিশেষ প্রতিবেদনে আজকের বিষয় আর্থিক সংস্কারের মাধ্যমে মধ্যবিত্তের ক্ষমতায়ন। আমাদের প্রতিনিধি অভিরূপ ভট্টাচার্যের একটি প্রতিবেদন। গত 11 বছরে দেশের সার্বিক উন্নয়নের পথে সরকারের একাধিক আর্থিক সংস্কার মধ্যবিত্ত শ্রেণীকে শক্তি, স্বস্তি এবং নিরাপত্তা এনে দিয়েছে। সেবা, সুশাসন ও গরিব কল্যাণ নীতির মাধ্যমে মধ্যবিত্তকেই প্রাধান্য দেওয়া হয়েছে। নতুন কর ব্যবস্থায় বার্ষিক 12 লক্ষ টাকা পর্যন্ত আয় কর মুক্ত করা হয়েছে। প্রিফিল ইনকাম ট্যাক্স রিটার্ন ও ফেসলেস অ্যাসেসমেন্ট ব্যবস্থার মাধ্যমে কর প্রদান প্রক্রিয়া হয়েছে সহজ ও স্বচ্ছ। ইউনিফাইড পেনশন স্কিমের আওতায় 25 বছর চাকরি শেষে সরকারি কর্মীরা মূল বেতনের 50% পেনশন হিসেবে পাচ্ছেন। গত 1 দশকে গড় মূল্যবৃদ্ধির হার 5% আটকে রয়েছে, যেখানে পূর্ববর্তী দশকে তা ছিল 8.2%। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনায় 1.63 কোটি যুবক যুবতী শিল্প সম্পর্কিত প্রশিক্ষণ পেয়েছেন। ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিমের মাধ্যমে 2016 সাল থেকে 40 লক্ষেরও বেশি শিক্ষানবিশ শিল্পে কাজ করার সুযোগ পেয়েছেন। আইটিআই এর সংখ্যা 2014 সালে যেখানে ছিল 9,900, 2024-এ তা বেড়ে হয়েছে 14,600-র বেশি। বণিক সভা ভারত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অর্থনৈতিক বিষয়ক কমিটির চেয়ারম্যান অজিতাভ রায়চৌধুরী সরকারের এই সমস্ত উদ্যোগের প্রশংসা করেছেন। গত 11 বছরের যে সরকার বিভিন্ন বাজেটেই আমরা দেখেছি অনেকগুলো স্কিম তারা নিয়েছেন। তার মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে মানুষকে দক্ষতা বাড়ানোর জন্য তারা প্রাইভেট সেক্টরের সঙ্গে অ্যাপ্রেন্টাইজ স্কিম চালু করেছেন এবং সেটা এই বর্তমান বাজেটে আরো গতি পেয়েছে। তাছাড়া যারা নিজেরা নতুন করে উদ্যোগ শুরু করতে চান, ছোট শিল্প শুরু করতে চান, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এবছরে যেমন অনেক উৎসাহ দেওয়া হয়েছে। তাছাড়া কিছু ক্ষেত্রে তো সাফল্য এসছে, বিশেষ করে আমাদের মূল্যবৃদ্ধির হারটা খুব বেশিতে হয়নি, 5%-এর তলায় ছিল। উন্নয়নের হারটাও কিন্তু আমরা ধরে রেখেছি 6 থেকে 7%-এর মধ্যে, যেটা সারা বিশ্বের মধ্যে কিন্তু অন্যতম শ্রেষ্ঠ বৃদ্ধি। টেকনোলজির ক্ষেত্রে অনেক দৃষ্টান্তমূলক উন্নতি হয়েছে। সরকার নাগরিকের কথা শুনেছে, ব্যবস্থাকে সহজ করেছে এবং প্রতিশ্রুতি রক্ষা করেছে। অপারেশন সিন্দুরের সাফল্যে ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানাতে হাওড়ায় বিজেপির পক্ষ থেকে এক বাইক মিছিলের আয়োজন করা হয়েছে। আজ বিকেলে ফুলেশ্বর 11 ফটক বাস স্ট্যান্ড থেকে খলিশানি কালীতলা পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার ইসরোর প্রযুক্তিকে কাজে লাগানো হচ্ছে। স্যাটেলাইট বেসড মেরিটাইম সেফটি অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ডিভাইস অর্থাৎ ট্রান্সপন্ডার লাগানোর কাজ শুরু হয়েছে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ মহকুমার ট্রলারগুলিতে। গভীর সমুদ্রে যেখানে মোবাইল নেটওয়ার্ক কাজ করে না, সেখানে এই মেশিনের মাধ্যমে যে কোনো বিপদ সংকেত উপকূলে পাঠানো যাবে। পাশাপাশি ভারতীয় জলসীমা থেকে বাংলাদেশ জলসীমায় প্রবেশ করার পূর্বেই ট্রলারের সংকেত পাঠাবে এই অত্যাধুনিক যন্ত্রটি। বাল্যবিবাহ এবং কিশোরী মাতৃত্বের ক্ষেত্রে সঙ্গীন অবস্থায় থাকা মুর্শিদাবাদ জেলায় সচেতনতা বৃদ্ধিতে অভিনব উদ্যোগ নিয়েছে জেলার মেয়েরা। প্রথাগত সচেতনতা কর্মসূচির বাইরে গিয়ে গতকাল ঈদুজ্জোহার দিন বিভিন্ন ঈদ ময়দান ও মসজিদে এ সংক্রান্ত পাঠ দিতে পৌঁছে যান কন্যারাই। জলঙ্গি থেকে সুতি, বহরমপুর থেকে ভগবানগোলা, জেলার সমস্ত দিকেই সকাল থেকে বিভিন্ন পোস্টার, ব্যানার, মাইকিং এর মাধ্যমে ঈদের বিশেষ নামাজের পর বাল্যবিবাহ ও কিশোরী মাতৃত্বের বিরুদ্ধে ব্যাপক প্রচার চালানো হয়। এই অভিযানে সামিল হয়েছিলেন বিভিন্ন স্তরের সমাজকর্মী এবং স্বেচ্ছাসেবীরাও। ইমাম মৌলানাদের মাধ্যমে বাল্যবিবাহের কুফল ব্যাখ্যা করার পাশাপাশি আইনের
শাস্তির বিধান নিয়েও আলোচনা করা হয়। বাল্যবিবাহ মুক্ত ভারত গঠনে ভারত সরকার প্রতিজ্ঞাবদ্ধ, এই নিয়ে স্পটলাইটে এবারের অনুষ্ঠান বাল্যবিবাহ মুক্ত ভারত। এতে অংশ নিয়েছেন হাওড়া জেলার শিশু কল্যাণ সমিতি সিডব্লিউসি চেয়ারপারসন চন্দ্রিমা চক্রবর্তী। কথা বলেছেন কল্যাণ লাহা। অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শোনা যাবে আজ রাত 8:30টায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়ায়। বিকশিত কৃষি সংকল্প অভিযান নিয়ে আজ শুনবেন বিশেষ আলোচনা। এ ব্যাপারে বলেছেন নদিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান ডক্টর মলয় সামন্ত। এখানে তুলে ধরা হয়েছে বিভিন্ন জেলার চিত্র। সঞ্চালনায় সুস্মিতা মণ্ডল। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 9টায় গীতাঞ্জলি ও ডিটিএইচ পরিষেবায়। জাল ই চালান তৈরি করে বালি পাচারের ঘটনায় ব্যাংকশাল কোর্টের এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে পূর্ব বর্ধমানের গলসি থানার পুলিশ। ধৃত প্রীতমদের বাড়ি কলকাতার ইকোপার্ক থানার হেলাবরতলা এলাকায়। তার বাবাও ব্যাংকশাল কোর্টেরই আইনজীবী। ধৃত প্রীতম একজন ওয়েব ডিজাইনারও। এর আগে জাল ই চালান তৈরিতে জড়িত থাকার অভিযোগে সাকিব মণ্ডল ওরফে সাকিবকে গ্রেপ্তার করে গলসি থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে এবং মোবাইলের সূত্র ধরে ঘটনায় প্রীতমের জড়িত থাকার কথা জানা যায়। সাকিবকে জাল ওয়েবসাইট বানানোয় ওয়েব ডেভেলপার প্রীতম সাহায্য করে বলে জানতে পেরেছে পুলিশ। বিনিময়ে সাকিবের কাছ থেকে সে মোটা টাকা নিয়েছে। গতকাল বর্ধমান আদালতে ধৃতকে পেশ করা হলে 10,000 টাকার বন্ডে ধৃতের 15 দিনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন বিচারক। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর শুনবেন বিকেল 5:10 মিনিটে।